নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে। আমি রাখছি চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। সোমবার সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরার মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দের দাবি তোলেন। তিনি বলেন, সংসদ অধিবেশনে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত বরাদ্দের দাবি করা হচ্ছে। কারণ দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম ত্রিপুরেশ্বরী মন্দির অন্যতম আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্যায়নে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের থেকে প্রসাদ প্রকল্পে 37.8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, অথচ মন্দিরের উন্নয়নে কাজ করতে গিয়ে অতিরিক্ত 17.61 কোটি টাকা বরাদ্দের প্রয়োজন হয়। এর জন্য বিগত বছর 21 ডিসেম্বর কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের মন্ত্রীর কাছে চিঠিও দিয়েছিলেন বিপ্লব কুমার দেব, কিন্তু এর কোনো উত্তর পাওয়া যায়নি। তারপরে অধিবেশনের প্রথম দিন সংসদে সরব হলেন বিপ্লব কুমার দেব, তুলে ধরেন রাজ্যের ঐতিহ্যপূর্ণ এই মন্দিরের গুরুত্ব। উল্লেখ্য, 2021 সালে জানুয়ারি মাসে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় এই প্রকল্পের মঞ্জুর হয়েছিল। त्रिपुरा से संबंधित एक महत्वपूर्ण विषय से अवगत कराना चाहता हूँ। त्रिपुरा राज्य माता त्रिपुरा सुंदरी का भूमि है। माता के 51 शक्तिपीठ में से एक है। राज्य के उदयपुर शहर में माता त्रिपुरा सुंदरी मंदिर के रूप में स्थापित है। वहाँ प्रत्येक वर्ष लाखों श्रद्धालु माँ का दर्शन कर उनका आशीर्वाद लेने आते हैं। पूरे भारत में मंदिर में दर्शन के लिए आने वाले श्रद्धालुओं को सुविधा प्रदान करने के लिए प्रसाद योजना के अंतर्गत माता त्रिपुरा सुंदरी मंदिर का विकास किया जा रहा है। ये मातावारी मंदिर विकास परियोजना का उत्तर पूर्व भारत में आध्यात्मिक पर्यटन को बढ़ावा देने के लिए दृष्टि से सबसे प्रमुख केंद्र के रूप में उभरेगी और त्रिपुरा का विकास सुनिश्चित करेगी और साथ ही साथ भारत की आध्यात्मिक चेतना को भी मजबूती प्रदान करेगी। पूर्व में मंदिर में विकास के लिए केंद्रीय पर्यटन मंत्रालय द्वारा 37.8 करोड़ रुपए की राशि स्वीकृति दी गई थी। यह গন্ডাছড়ার অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য দায়ী সরকার, তাই বিরোধী দলের প্রতিনিধিদের সেখানে যেতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথাই বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের জনবিরোধী কার্যকলাপ মানুষের অধিকারকে পদদলিত করা এবং নাগরিক অধিকার সেটা সম্পূর্ণভাবে অবহেলা করে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তা সারা রাজ্যের মানুষ প্রতিদিন প্রত্যক্ষ করছে। এতে রাজ্যের মানুষ নাজেহাল হচ্ছেন। গন্ডাছড়া প্রসঙ্গে সোমবার সন্ধ্যায় সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, সোমবার তিনি নিজে এবং প্রাক্তন বিধায়ক সুধন দাস, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, বিধায়ক রামু সহ কয়েকজনের একটি প্রতিনিধি দল গন্ডাছড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কারণ গন্ডাছড়ায় গত 12 জুলাই থেকে দুঃশাসন চলছে সরকার এবং প্রশাসনের যোগসাজশে। সেখানে শাসক দলের নেতৃত্বেই চলছে নৈরাজ্য এবং এই ঘটনার সূত্রপাত হয়েছে আনন্দমেলা ঘিরে। মৃত্যু হয়েছিল পরমেশ্বর রিয়াং নামে এক যুবকের। পরে 12 এবং 13 জুলাই সেখানে তাণ্ডব লীলা চলেছে। শতাধিক পরিবারের জীবন জীবিকার উপরে নেমে আসে আঘাত। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। বলেন তিনি, জেলা শাসক সাজু ওয়াহিদের সঙ্গে রবিবার কথা হয়েছিল। জেলা শাসকের কাছে জানতে চাওয়া হয়েছিল গন্ডাছড়ায় যেতে পারবে কিনা। জেলা শাসক বলেছিলেন অবশ্যই যেতে পারবে সোমবার। তারপর সাথে সাথে মুখ্য সচিব, জেলা পুলিশ সুপার, থানার ওসি থেকে শুরু করে সকলের কাছে মেসেজ পাঠিয়ে জানানো হয়েছিল আজ গন্ডাছড়ায় তিনি এবং তাঁর প্রতিনিধি দল যাবেন। রাতের বেলা 9টার সময় জেলা শাসক আবার ফোন করে কোন রাস্তা দিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যাবেন সে বিষয়টা নিশ্চিত হন। আমরা কি কোনো নিষিদ্ধ ব্যক্তিত্ব? আমরা কি কোনো নিষিদ্ধ সংগঠনের লোক না নিষিদ্ধ কোনো ব্যক্তি? স্যার আমাদের নিষেধ আছে। হোয়াট নিষেধ? এরপরে একজন অফিসার গিয়ে দেখেন আমাকে একটা কাগজ দেখলাম 163। 163 পড়ুন আপনি পড়ে শোনান। 163 কে কি আমাকে আটকাতে পারেন? আপনি আমাকে আটকাতে পারেন না। আমাকে আমাকে বলতে পারেন যে না আমি সেখানে গিয়ে তো গ্যাদারিং করি, আমি করবো না। এবং তাদেরকে আমি বললাম, ডিএমকেও বলেছি, এসপিকেও বলেছি, ঠিক আছে আপনাদের উপরে চাপ আছে বা এরকম কিছু আনটুয়ার্ডস হলে পরে আপনাদের উপরে চাপ পড়বে,
আপনারা যাতে অসুবিধা না করেন, আপনাদেরকে আমি সহযোগিতা করব। আমি গিয়ে শুধু ডাকবাংলা থেকে বসবো, আমাদের ডাকবাংলা থেকে বসে যদি কেউ আসে কথা বলবো, না আসলে কথা না বলবো, চলে আসবো। যেহেতু এই রাজ্য সরকার অপদার্থ রাজ্য সরকার, তার ডিজি এই যে পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যের নাগরিকরা তার প্রার্থীপদ জমা দেওয়ার জন্য যিনি নিরাপত্তা দিতে পারেন না, তার পুলিশরা কাঠপুতুলের উপর দাঁড়িয়ে থাকে, প্রার্থীরা মার খায়। আজকে মনোনয়ন পত্র উজ্জ্বল করার শেষ দিন, গত 2-3 দিন দুপুরে সারা রাত ধরে দলে দলে গিয়ে প্রার্থীদের উপরে হামলা করে, বাড়ি পোড়ায়, মারধর করে। এই সরকারের পুলিশ, এই ডিজির পুলিশ কোনো ভূমিকা নিতে পারে না। আর সেই পুলিশ সেই ডিজিকে দিয়ে অন্যায়ভাবে একটা স্বাধীন দেশের নাগরিকদের তার রাজ্যে এবং সেই রাজ্যের বিধানসভার যারা সদস্য, 4-4 জন সদস্য একসাথে আমরা আমাদের পথ আটকায়। যথারীতি সকাল 7:30টায় রওনা হওয়ার সময় জিতেন্দ্র চৌধুরী খবর পাঠানো হয় গন্ডাছড়া যাতে সিকিউরিটি পর্যন্ত না যায়। তারপর আমবাসা দিয়ে যাওয়ার সময় প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয়। এ বিষয়ে জেলা শাসকের কাছে জানতে চাওয়া হয়েছে গতকাল কি কোনো কিছু হয়েছে কিনা। তিনি জানিয়েছেন না, হয়নি। তাহলে কেন বাধা দেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি জেলা শাসকের কাছ থেকে। তারপর তিনি বলেন ফোন করে পরবর্তী সময় জানাবেন। এতে বোঝা গেছে তিনি কোনো চাপে রয়েছে। কিছুক্ষণ পর জেলা পুলিশ সুপার ফোন করে জানিয়ে দেন 163 ধারা জারি রয়েছে, সেখানে যাওয়া যাবে না। তারপর তাকে বলা হয়েছে যদি আইন লঙ্ঘন না হয় তাহলে কেন যেতে দেওয়া হবে না। তারপর তিনি ফোন করে জানাবেন বলে ফোন কেটে দেন। তারপর দাঙ্গাবাড়ি এলাকায় দেখেন বিশাল পুলিশ বাহিনী, সেখানে আবার পুলিশ বাধা দেয়। এর জন্য দায়ী এই সরকার এবং এই সরকারের পুলিশের ডিজি। কারণ এই সরকারের পুলিশ ও ডিজির পুলিশ কাঠপুতুল হয়ে পঞ্চায়েত নির্বাচনের সামনে সময় দাঁড়িয়ে থাকছে, শাসক দলের হাতে মার খাচ্ছে, আর এই পুলিশ দিয়ে বিধানসভার সদস্যদের রাস্তা আটকে দিচ্ছে। তাই এই রাজ্যের নাগরিক অধিকার ভুল লুণ্ঠিত, জনপ্রতিনিধিদের অধিকারও ভুল লুণ্ঠিত। সরকার ভাবছে তারা যা করবে সেটাই আইন। একটা অরাজকতা, বর্বরতা, মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ এবং সংবিধানের উপর বলাৎকার চলছে। সর্বত্র জানিয়ে দেওয়া হয়েছে, কেননা ডিএমই বলেছেন আপনি আসতে পারেন, অসুবিধা নেই। তো আমরা এই টিম আমরা ঠিক করে আজকে সকাল 7:30 ঘটিকায় আমরা এখান থেকে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিই। আমার যথারীতি আমার 2টো এসকর্ট তারাও রিপোর্ট করেছেন যাওয়ার জন্য। যখন বাড়ি থেকে যাত্রা শুরু করব, হঠাৎ একটা ফোন আসে আমার এসকর্টের কমান্ডারের কাছে। এসপি সিকিউরিটি নাকি বলছেন ডিএমএ পারমিশন ছাড়া যেন এখানে সিকিউরিটিরা যাতে না মুভ না করে। অর্থাৎ আমাকে কিছু বলছেন না, আমার এসকর্টকে বলছেন। আমি তো বললাম এটা মিসকমিউনিকেশন হতে পারে, ডিএম এর সাথে কথা বলেই তো প্রোগ্রাম করেছি। এবং ডিএম নিজে গতকাল রাত 9টা নাগাদ আমাকে ফোন করে আবার তিনি জেনে নিয়েছেন স্যার আপনি কোন পথ দিয়ে আসবেন, গন্ডাছড়া দিয়ে এই আমবাসা দিয়ে আসবেন না অমরপুর দিয়ে আসবেন। কি বললাম আমি আমবাসা হয়ে যাব, প্রথম জগবন্ধু পাড়াতে থামবো, সেখানে পরমেশ্বর ইয়ান তার বাবা মারা থাকেন, তাদের গিয়ে সান্ত্বনা দেব, সেখান থেকে গন্ডাছড়া যাব। ডিএম তখন আমাকে অনুরোধ করেন স্যার বেশিক্ষণ থাকবেন না, আপনি 12টা 12:30টার মধ্যে যাতে আপনার প্রোগ্রাম শেষ হয়। ঠিক আছে, এবং আপনারাই আপনার বলে দিন সেখানে এসডিএম বা এসডিপিও কে, তারাই গাইড করুক
জেলা প্রশাসনের তরফ থেকে তারপর থেকে অর্থাৎ আজকে এই সকাল অবধি যখন আমি এখান থেকে স্টার্ট করি কোনো খবর নেই, এসপি তরফ থেকে কোনো খবর নেই। তিনি আরো বলেন, এই সরকার ভালো করেই জানে যদি সেখানে বিরোধী দলের প্রতিনিধিরা যায় তাহলে সেখানে এই সরকারের ব্যর্থতা জনগণের সামনে উঠে আসবে, তাই তারা যেতে দেয়নি বলে জানান জিতেন্দ্র চৌধুরী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন প্রাক্তন বিধায়ক সুধন দাস, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুলিশের গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতি তথা সান্দন পত্রিকার সাংবাদিক সজল দেবকে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। থানায় মামলা করা হয়েছে অভিযুক্ত এসপিওর বিরুদ্ধে। অভিযুক্তরা পুলিশি হেফাজতে। কর্তব্য পালন করতে গিয়ে অল্পেতে প্রাণে বাঁচলেন কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতি তথা সান্দন পত্রিকার সাংবাদিক সজল দেব। জানা যায়, সোমবার দুপুর আনুমানিক 2টো নাগাদ তেলিয়ামুড়া থানার ওয়ান্টনার গাড়ি TRP 304 দিয়ে বেআইনিভাবে সরকারি তেল বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা সংঘটিত হয়। সাংবাদিক সজল দেব জানান, এদিন সাংবাদিকরা হাতে নাতে তেল বিক্রি ধরে নেওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির চালক তথা এসপিও জওয়ান মনোরঞ্জন দেবনাথ প্রাণে মারার চেষ্টা করে। তখন স্থানীয় মানুষ থেকে শুরু করে সাথে থাকা অন্যান্য সাংবাদিকরা যৌথভাবে প্রতিরোধ গড়ে তুললে মনোরঞ্জন গাড়ি বন্ধ করতে বাধ্য হয়। এরপর খবর দেওয়া হয় কল্যাণপুর থানায়। খবর পাওয়া মাত্র কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে সেখান থেকে তেল বিক্রি করা হয়েছিল সেই বাড়ি থেকে বিক্রি করা তেল উদ্ধার করে। মনোরঞ্জন সহ তার সাথে থাকা তেলিয়ামুড়া থানার ওসি গাড়ির চালক বলে পরিচয় দেওয়া হরিবল দেবনাথকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর প্রেস ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে এ বিষয়ে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে এভাবে দিন দুপুরে প্রকাশ্যে সাংবাদিককে প্রাণে মারার চেষ্টা ঘিরে গোটা কল্যাণপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। দাঁড়াইতেন কইছি দাঁড়ান এখানে দাঁড়াইতে কইছিনি দাঁড়াইতে গাড়িটা টান দিছো রক্ষণ এনে তুমি কি করছো চালাইছনি গাড়ি রক্ষণ না না যাইতাম না বলতে আমি কি চলে লোক প্রধান তুমি তোমারে কইছি তুমি কাটা ওই কথা উত্তর দাও আগে আমি চলে বড় বিজি দেই চুপ করে না দাঁড়া তুমি রক্ষণ গাড়িটা এমনি চালাইছো গাড়ি আমারে কও তুমি উত্তর দাও আগে উত্তর দাও গাড়ি চালাইছ এমনি সব জায়গা না আমি তো কিছু জানি না আর আমি এখানকার রাস্তাঘাটও ভালো করে চিনি না। তে আমার গাড়ির তেল লাগে, আমি তো বড় বাবুর গাড়ি চালাই, সিবিএল গাড়ি আমরা। আমি গেছি তেল আনতাম তার লগে, এত চিনি এমটি কার সাথে ওই তো এসপি হুজুর। আচ্ছা তাইনের সাথে গেছি এমটি থেকে আমার ড্রামের ভিতরে আমি তেল লইছি। আমার ড্রাম গুলো মহনো গাড়িতে আছে লইয়া তারপর দাইতেছি হেরা যে কেন দাঁড়াইছে যাইতে আবার জিগাই গেছি তার যাইতে ওরান দিছে পর ডাম দিছে দিছে পর দা আমি কই আবার তারে জিগাইছি আমি কিছু তোমার বাড়ি নেই না তখন কি গাড়ি তেল লইছিল না না ডাম ছেলেটা ডামটা উড়াই দিছে আর কি খালি ডাম দিছে খালি ডাম উড়াই দিছে দাইতে কত লিটার তেল বেচছে এখানে এই ডামটা কত দলো তো 20 লিটার না 15 লিটার এখানে দাঁড়ানোর আগে তোমার কি কইছে এখন না আমার কিছু কইছে তো দাঁড়াইছে যে তুমি জিজ্ঞাসা না কি লিগে দাঁড়াইছে না না আমি তো কিছু জানি, আমি তো ভাবছি তার বাড়ি হইতে প্রথম তো আমি কইলাম। আচ্ছা ধৃত এসপিও জওয়ান মনোরঞ্জন দেবনাথ এবং তেলিয়ামুড়া থানার ওসি রাজীব বাবুর গাড়ির চালক হরিবল দেবনাথ উভয়ই রয়েছে কল্যাণপুর পুলিশের হেফাজতে। দাবি উঠছে, এভাবে সরকারি সম্পত্তি নিয়ে যারা 2 নম্বরি করার প্রচেষ্টা করছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার। কল্যাণপুর এলাকার গোপালনগরে এখানে বাঘাযতীন ক্লাবের সঙ্গেই মানে পুলিশের গাড়ি করে সেরা অবৈধভাবে তেল বিক্রি হইতেছে, মানে তেল পাচার করতেছে, এরকম একটা খবর। যথারীতি আমরা এই খবরটার বেশ করে সেটা আমরা চলে যাই। এখানে কল্যাণপুর প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিক সহ আমি নিজেও যাই। তো আমরা গিয়ে সেটা প্রথমেই মানে ঘটনার প্রাথমিক সত্যতা আমরা পাইছি যে বাড়িতে পুলিশের যে গাড়ির চালক উনি যে তেলের দাম নিয়ে যাইতেছে, আমরা এই খবরগুলো আমরা প্র্যাকটিক্যালি আমরা পাইছি, আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। তো হঠাৎ করে মানে পুলিশের যে গাড়ির চালক যিনি তেল পাচার করতেছে, মানে তেল অবৈধভাবে বাজারে বিক্রি করতেছে, উনি হঠাৎ করে দৌড়ে ওনার গাড়িতে আইছে এবং গাড়িতে এসে আমরা তখন তাদের গাড়ির সামনে আসছিলাম। তো আমাদের উপরে মানে ব্যক্তিগতভাবে আমি প্রথমেই সামনে আসছিলাম, সাইডে আমার অন্য সাংবাদিকরাও ছিল। তো আমার উপর দিয়েই সে গাড়ি মানে চালায় যেতে আমাদের পিছিয়ে মারার চেষ্টা করছে।
তো ততক্ষণ যদি মানে সাধারণ মানুষ এবং আমার সহকর্মী অন্যান্য সাংবাদিকরা যদি বিষয়টা নিয়ে চিৎকার চেঁচামেচি না করতো, তাহলে আজকে মানে ওই গাড়ির চালকের মানে গাড়ির চাপায় আমি মারা যেতাম। তো আমি এই ঘটনাটা নিয়ে এসে কল্যাণপুর থানাতে যথারীতি ওই ড্রাইভার মানে চালকের বিরুদ্ধে এবং পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করছি। তো ঘটনার আমি সুষ্ঠু মানে বিচার চাই, এটাই পুলিশের কাছে আমার দাবি। শান্তন টিভি। ধর্মনগরে পুর পরিষদের চেয়ারম্যান প্রত্যুৎ দে সরকারকে নিয়ে শান্তন পত্রিকায় ধারাবাহিকভাবে যে খবর প্রকাশিত হচ্ছে তার বিরোধিতা করে চেয়ারম্যান প্রত্যুৎ দে সরকার সোমবার নিজ বাসভবনে সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলনে তিনি এই খবরকে বিরোধীদের চক্রান্ত বলে অভিহিত করলেন। কারণ 2018 সালে যে ঘটনা বলা হয়েছে, তারপর 2021 সালে দল তাকে সব জেনে টিকিট দিয়েছে এবং নির্বাচিত করে চেয়ারম্যান পদে বসিয়েছে। তারপর থেকে জনগণের জন্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শুধুমাত্র তিনি নয়, তার প্রতিটি কাউন্সিলর কাজ করে চলেছে মানুষের জন্য। অনাস্থা যে খবর প্রকাশিত হয়েছে তা ওনার জানা নেই, এমনকি তার অফিস কক্ষে যে তালা লাগানো হয়েছে তা তিনি জানেন না। সারাদিন ত্রিস্তরীয় পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির কাজে ব্যস্ত ছিলেন। এখনও ভারতীয় জনতা পার্টির প্রতি তার সার্বিক আস্থা ও শ্রদ্ধা রয়েছে। পার্টি তাকে যে কাজ করতে বলবে সেই কাজ করতে সে প্রস্তুত। বিরোধীরা ভীতু হয়ে খুঁজে বেড়াচ্ছে কারা কারা ভালো কাজ করে চলেছে, তাদের বিরুদ্ধে কোনো কিছু বের করা যায় কিনা। 2021 সালে যখন পুর পরিষদে তাকে নির্বাচিত করা হয়, তখনও বিরোধীরা তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র এবং 2018 সালের মামলা নিয়ে ঘাটাঘাটি করেছিল। তারপরও পার্টি তাকে টিকিট দিয়েছে এবং চেয়ারম্যান পদে নির্বাচিত করেছে। অনাস্থা প্রস্তাব এসেছে বলে তার কিছু জানা নেই। দেশে আইনের ব্যবস্থা রয়েছে, যদি আইন অনুযায়ী তিনি দোষী হন তবে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে। যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে কিছু বলছেন না, ততক্ষণ পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানান। একটা 18 সালের একটা কেস নিয়ে ওনারা লেখালেখি করছে। তো এটা তো আমি 2021 সালে যখন আমি পঞ্চায়েতের ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের পুর পরিষদে আমাকে দল টিকিট দিল এবং পরবর্তী সময়ে মানুষের মতদানের মাধ্যমে জয় হওয়ার পর যখন ভারতীয় জনতা পার্টি আমাকে চেয়ারম্যান নিযুক্ত করলেন, তখন এগুলি বিবেচনা করেই করেছেন। এগুলো নতুনভাবে কিছু বলার নেই। আর বিরোধী দলের কাজ এগুলা করতেই থাকে। বিরোধী দলের কিছুদিন আস্থা, আপনারা বলুন তো, ত্রিপুরা রাজ্য সহ ভারতবর্ষে বিরোধী বলে কিছু আছে? তাদের কাজ কোথায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে? নাই। করোনার সময় তাদের দেখা নাই, ইলেকশন আসলে যখন আসবে তখন এলো। তাদের তো এইসবই কাজ এখন বিরোধীদের। এটা সম্পূর্ণ আমি বলবো ভারতীয় জনতা পার্টি আমাকে চেয়ারম্যান বানিয়েছে, মানুষ মতদান দিয়েছে। ভারতীয় জনতা পার্টি তো আমাকে বলেনি যে আমাকে অনাস্থা না হয়েছে আমি আর সিগনেচার করতে পারবো না। দল তো আছে না, দলই তো সর্বোপরি। আমি তো দলের বাইরে কেউ না, বা আমি তো দলের ঊর্ধ্বেও কেউ না। দল তো সর্বোপরি। দল তো আমাকে বলেনি যে আপনার বিরুদ্ধে অনাস্থা না হয়েছে, আপনি সই করতে পারবেন না। অনাস্থার ব্যাপারে আপনারা অনাস্থার কথা বলছেন, আমি বলছি যে আমার ভারতীয় জনতা পার্টির প্রতি সম্পূর্ণ আস্থা আছে, আমার প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। তো অনাস্থা টনাস্থা এগুলো আমি জানি না, আমার পার্টি তো আমাকে বলেনি। আপনারা কোথায় শুনেছেন? দীর্ঘদিন ধরে নিজের মেয়ের জামাই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল, যা জেনে শাশুড়ি সহ শ্বশুরবাড়ির লোকজন এই অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত থাকার জন্য জামাইকে বলে আসছিল। জামাই শুনতে রাজি নয়। রবিবার রাতে 78 বছর বয়সী শাশুড়ি মায়ারানী সরকারের উদয়পুরে ছাতারিয়া বাড়িতে এসে জামাই স্বপন দত্ত শ্বশুরবাড়ির পুকুর থেকে এসে মাছ চুরি করে নিয়ে যায় বিক্রি করার জন্য। এর প্রতিবাদ করলে জামাই স্বপন দত্ত শাশুড়ি মায়ারানী সরকারকে মারধর করে, আর এতে বৃদ্ধা মহিলার মাথায় সহ শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে। এই ঘটনা জানিয়ে সোমবার বিকেলে উদয়পুর রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করেন জামাই স্বপন দত্তের বিরুদ্ধে। পুলিশ অভিযোগ পেয়ে স্বপনকে জালে তুলতে ঘটনাস্থলে ছুটে যায়। আপনার মেয়ের জামাই মারছে আপনারে? কবে মারছে আপনারে? হ্যাঁ, পরশুদিন রাত্রে।
কালকে রাত্রে মানে গতকালকে রাত্রে আপনার মারছে কি কারণে মারছে? ও আপনার বাড়ি কোন জায়গাতে? আর বাড়িতে আপনার কেউ নাই ছেলে মেয়ে? মেয়ে কি আপনার বাড়িতে থাকে এখন মেয়ে জামাই নিয়া? আপনার স্বামী আছে বাড়িতেই? আর স্বামী হচ্ছে না আপনারে? আলাদা করে থাকে। কি নাম আপনার? মেয়ের জামাই নাম কি? সোমবার উদয়পুর জামতলা স্থিত টাউন হলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর পুর পরিষদের এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় গোমতী জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন আগরতলা বিবেক নগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের পুরপিতা শীতল চন্দ্র মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক জুমা দেব প্রমুখ। এই অনুষ্ঠানের প্রথমে আগরতলা বিবেক নগর রামকৃষ্ণ মিশনের স্বামী ভক্তি সদানন্দ মহারাজ ও ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদ তাদেরকে পুষ্পস্তবক দিয়ে শুরু হয় গুরু সংবর্ধনা করেন। এই অনুষ্ঠানে আগরতলা বিবেক নগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ বক্তব্য রেখে বলেন, গুরু পূর্ণিমা দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই গুরু পূর্ণিমার সম্পর্কে অবগত নয় আজকের ছেলেমেয়েরা। তাদের এই গুরু পূর্ণিমার সম্পর্কে অবহিত করতে গত 4 বছর ধরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে দিনটি বিশেষভাবে পালন করা হচ্ছে বলে জানান তিনি। সিদ্ধান্ত তারা নিয়েছেন, সেই দিশায় তারা চলছেন। যখন আমাদের এই বর্তমান সময়ে অবক্ষয় কি ছাত্রছাত্রী কি সমাজ ব্যবস্থা, আমাদের মধ্যে মানবতা, আমরা অনেকেই ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আমরা শিক্ষায় এগিয়ে যাই, কিন্তু প্রকৃত মানুষ হিসেবে আমরা অনেকে এগিয়ে যাই না। এটা শুনে ভালো লেগেছে যে এই স্কুলে এই জিনিসগুলি অত্যন্ত যত্ন সহকারে দেখা হয় এবং পালন করার জন্য ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা হয়। এখানে যারা অভিভাবকেরা আছেন, আমি একটা অনুরোধ করব, ছাত্রছাত্রীদের 24 ঘন্টার মধ্যে মাত্র 5 ঘন্টা থাকে শিক্ষক শিক্ষিকার কাছে, বাকি 19 ঘন্টা থেকে আপনাদের কাছে। সুতরাং একটা ছাত্রছাত্রীকে মানুষ করার জন্য শিক্ষক শিক্ষিকার এমন দায়িত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। আপনারা যারা অভিভাবক আছেন তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি মায়েদের কাছে বিশেষ করে অভিভাবকদের কাছে বলব, সোমবার সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরার বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মেলার মাঠ স্থিত কৃষক সভার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির আহ্বায়ক পবিত্র কর, জয় গোবিন্দ দেব রায়, রতন দাস, রাসবিহারী ঘোষ, রঘুনাথ সরকার সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে পবিত্র কর একাধিক বিষয় তুলে ধরে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ঐতিহাসিক কৃষক আন্দোলনের সময় দেওয়া লিখিত প্রতিশ্রুতি পালন না করে সরকার যে বিশ্বাস ভঙ্গ করেছে সেটা মনে করিয়ে দিতে সংযুক্ত কিষাণ মোর্চা সর্বভারতীয় ক্ষেত্রে কর্মসূচি গ্রহণ করেছে। সেক্ষেত্রে সংযুক্ত কিষাণ মোর্চা দেশের সকল সাংসদদের কাছে দাবি সনদ তুলে দেবে। যেখানে ন্যূনতম সহায়ক মূল্যের আইনি ঘোষণা, কৃষি থেকে জিএসটি প্রত্যাহার, 60 বছরের অধিক বয়সী অন্নদাতাদের জন্য মাসিক 10,000 টাকা পেনশন প্রদান, অন্নদাতাদের জন্য জীবন বীমার সুযোগ করে দেওয়ার দাবি জানানো হবে বলে জানান তিনি। মিটিংয়ের বিষয়বস্তু হল যে গত 10ই জুলাই দিল্লিতে সংযুক্ত কিষাণ মোর্চা সর্বভারতীয় কাউন্সিল, ন্যাশনাল কাউন্সিল, প্রত্যেক স্টেটের রিপ্রেজেন্টেটিভদের কর্মীরা নির্বাচনে কৃষক আন্দোলনের প্রভাব এবং যে আমরা 2021-এ যে প্রতিশ্রুতি এমএসপি পেপারে দিয়েছি, আমাদের কৃষক আন্দোলন
এই বিষয়ের উপর একটা বিশদ আলোচনা হয়। একদিনেরই ছিল, সকাল থেকে বিকাল পর্যন্ত হয়। তারপরে কতগুলো সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের এই সার্কুলার তো আমাদের কাছে এসছে, তাই আমরা আজকে যেহেতু নির্বাচনী প্রক্রিয়া ছিল, এটা তো আর কি হয়েছে আপনারাও জানেন, আমি যে কারণে আমাদের বসতে একটু দেরি হয়ে গেছে। ন্যাশনাল কাউন্সিলের 10 তারিখের মিটিং এ যেটা প্রথম ঠিক হয়, পোস্ট ইলেকশন সিনারিওতে আমরা অবজার্ভ করে দেখেছি কৃষক আন্দোলন যেখানে সরাসরি যুক্ত, রাজস্থান, পশ্চিম ইউপি, পাঞ্জাব, হরিয়ানা। দ্বিতীয় বর্ষে পা রাখলো অশ্বিনী কুমার বিশ্বাসের তবলা প্রতিযোগিতা। রাজ্য সরকারের ঐকান্তিক ইচ্ছায় 2023 সালে প্রথমবারের জন্য রাজ্যব্যাপী শুরু হয়েছিল স্কুল স্তরে এই প্রতিযোগিতা। 22 জুলাই 2024 দ্বিতীয় বছরের মতো ধলাই জেলা শিক্ষা দপ্তরের সহযোগিতায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আর্থিক পৃষ্ঠপোষকতায় কোলাই কলোনি হাই স্কুলে 2টি স্তরে 8 জন প্রতিযোগী অংশ নেয় জেলা স্তরের তবলা প্রতিযোগিতায়, যেখানে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীতে পাঠরত বিভাগে অংশগ্রহণকারীদের মধ্যে ধলাই জেলা থেকে রাজ্য স্তরে অংশগ্রহণের ছাড়পত্র পায় হালহালি স্কুলের ছাত্র দেবাদ্রিত সিনহা। 9ম 10ম শ্রেণী বিভাগে রাজ্য স্তরের দৌড়ে এগিয়ে যায় কমরপুর বয়েজ স্কুলের রুদ্র দত্ত। এদিন জেলা ভিত্তিক তবলা প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক চন্দন সরকার, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা, বিদ্যালয় শিক্ষা আধিকারিক বিষ্ণু দত্ত প্রমুখ। যারা প্রতিযোগিতা পান এবং যারা শিল্পী, তাদের কাছে এরকম মঞ্চ একটা কাঙ্ক্ষিত এবং একটা স্বপ্নের মতো। আমার একটা বিশ্বাস, যারা আজকে এসেছেন বা এসেছো, তোমরা সবাই ছাত্র, সবাই আজকের এই মঞ্চে তোমাদের যে বেস্ট এই জিনিসটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। এবং বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান শিল্পীর প্রতি, আমাদের যাকে কেন্দ্র করে আজকের এই ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সবার সামনেই ওনার প্রতিকৃতিও রয়েছে, আবার ওনার নামটাও রয়েছে, অশ্বিনী কুমার বিশ্বাস মেমোরিয়াল তবলা কম্পিটিশন। আমি একটু আগে দেখছিলাম 1919 সালে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল 1919 সালে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।